নমস্কার, আমি মৃণাল। নমস্কার, আমি মৃণাল। কিছুক্ষণ আগে একটা মুভি দেখলাম, 'লুকাস ওয়ার্ল্ড'। আ একটা মেক্সিকান মুভি যেটার আ স্টোরিটা কানেক্টেড আমাদের ইন্ডিয়ার সাথে। আ মুভিটা বেশ ভালো। আপনারা দেখতে পারেন। নেটফ্লিক্সে আছে। মেইন বিষয়বস্তু হচ্ছে ইদানিংকালে খুব একটা আমার মুভি দেখা হয় না। আ মানে একটানা তো হয়ই না। একটা সময় ছিল যখন দিনে এট লিস্ট একটা মুভি দেখতামই। ২ টো ৩ টেও দেখা হতো। কারণ ফিল্ম এডিট করা, ফিল্ম মেকিং করা এটা আমার ভীষণ প্যাশন ছিল ছোটবেলা থেকেই। আ আফটার ক্রিকেট মানে ক্রিকেট ক্লাস 11-12 অবধি কন্টিনিউ করার পর যখন আর করে ওঠা হলো না, মানে আর পার্সু করতে পারলাম না। তারপর থেকেই আরকি আ যেটা তারপরে ভালো লাগা ছিল সেটা হচ্ছে ফিল্ম মেকিং। আ ডিরেকশনটা খুব একটা বেশি আ ইন্টারেস্ট পেতাম না। কারণ ডিরেকশন সামলাতে গেলে অনেক কিছু করতে হয়। আ তার জন্য অনেক এক্সপেরিয়েন্স দরকার। আর ডিরেকশনটা শুধুমাত্র একটা টেকনিক্যাল আ জিনিসও নয়। ডিরেকশনটার সাথে অনেক কিছু রিলেটেড। যেমন একটা স্টোরিকে টেল ক তে একটা স্টোরি কে বলা, তার সাথে আ দর্শকের কাছে দর্শককে কানেক্ট করা। তার টেকনিক্যাল অ্যাসপেক্টস আছে, নন টেকনিক্যাল অ্যাসপেক্টস আছে। অনেক কিছু আছে একটা ডিরেকশনের মধ্যে। অনেক রেসপনসিবিলিটি আছে। উম আ সেটা জানতে গেলে অনেক বেশি আ যেমন শেখাটাও প্রয়োজন, অনেক বেশি প্র্যাকটিসটাও প্রয়োজন। কিন্তু আ সেজন্য ডিরেকশনটা চিন্তাও করিনি কখনো করতে পারবো বা করব। কিন্তু ফিল্ম এডিটটা করার বরাবর ইচ্ছা ছিল। ভালো লাগতো। তার জন্য এরিনা অ্যানিমেশনও তখন মানে তখন এরিনা মাল্টিমিডিয়া জয়েন করেছিলাম। আ সেখানে গিয়েও যেটা দেখতে পেলাম যে আ আ তারা যেটা শেখাচ্ছে সেটা খুব একটা আ মানে আমার জন্য অতটা কার্যকর নয়। আ কারণ ফিল্ডে যেইভাবে কাজ হতো তার সেইভাবে অ্যাকচুয়ালি তখন সেখানে শেখানো হতো না। তো নিজের ইচ্ছায় নিজের প্র্যাকটিসের মধ্যে দিয়ে আরো কিছু বইয়ে পড়াশোনা করে, আরো কিছু বাইরের অডিও ভিজুয়াল স্টাডি করে শেখা, কিছুটা অবজার্ভ করে শেখা শুরু করলাম, এডিট করা। আ আস্তে আস্তে সেখানে একটা পারদর্শিতা বাড়লো, এক্সপেরিয়েন্সড হলাম। আ ওইখানে ট্রেনিং করতে নিতেই ওখানকার তখন যে সেন্টার হেড, সেন্টার ম্যানেজার কাম ফ্যাকাল্টি হেড মিস্টার চিরঞ্জীব কর্মকার, চিরঞ্জীব স্যার। উনি রেকমেন্ড করলেন আমাদের মিস্টার সুনীল কুমার মোদিকে আ আমার নাম। উনারও একটা ফার্ম নতুন স্টার্ট হয়েছিল সেই সময় ২০০৩ সালে 2003 অ্যাকচুয়ালি উনি বেঞ্চমার্কের সাথে একটা অ্যামালগামেশন করে আ একটা কোম্পানি স্টার্ট করেছিলেন মুডি ক্রিয়েশন নামে। ওখানের মেইন ছিল হচ্ছে যে ওই ইস্টার্ন ইন্ডিয়াতে যত টিভি চ্যানেলস, প্রোডাকশন হাউস আছে, আ তাদেরকে ওনারা ক্রিয়েটিভ, টেকনিক্যাল আর সফটওয়্যার সাপোর্টটা দেবে। আর সেইজন্য ওনাদের দরকার ছিল বেশ কিছু ছেলের। যখন আমি ওনাদের সাথে মানে চিরঞ্জীব স্যার যখন রেকমেন্ড করলেন, তারপর যখন আমি স্যারের সাথে কথা বললাম, স্যারকে আমি অ্যাসিওর করলাম যে আমি ৩ টে দিকই করতে পারি। মানে হার্ডওয়্যারটারও আমার নলেজ আছে, সফটওয়্যারটা তো আমি জানি। তার সাথে এডিটটাও আমার মানে মোটামুটি ভালো আ গ্রিপ আছে। তো স্যার বেসিক্যালি কোনো ইন্টারভিউই আমার সাথে মানে একটা কোনো ফরমাল ইন্টারভিউ হয়নি। জাস্ট একটা আ ইনফরমাল ইন্টারভিউর মধ্যে দিয়ে বেশ কিছু ডিসকাশনের মধ্যে দিয়ে আমায় আ স্টার্ট করতে বললেন। আমি রিক্রুটেড হলাম। তারপর ওই আমাদের দিল্লির একজন আ ছিলেন নিতেশ পাটনি। উনি এলেন, উনার সাথে কথা হলো। উনি আমায় কিছু ফিল্ড ওয়ার্ক সম্পর্কে গাইড করলেন। তো তারপরে আমি আমার স্টার্ট করলাম আমার জার্নি বেঞ্চমার্কের সাথে। তখন এখানকার যত টিভি চ্যানেলস আছে আমাদের বাংলায়, আসামে, বিহারে, ওড়িশায় তাদের সাথে আস্তে আস্তে ডিরেক্টলি আমি কানেক্টেড হতে শুরু করলাম। ওদের এডিটরদের যেরকম ট্রেনিং করানো, সাপোর্ট দেওয়া, আ
হার্ডওয়্যারের কোনো কিছু প্রবলেম হলে, এডিট করতে, করতে কোনো হার্ডওয়্যারের প্রবলেম হচ্ছে, ইমিডিয়েটলি সেখানে সাপোর্ট দিতে হবে। তো সেই সাপোর্ট দেওয়ার জন্য তাকে শুধু হার্ডওয়্যার বুঝলেই চলবে না, এডিটটা যদি জানে তাহলে আরো ভালো। কারণ সিঙ্ক্রোনাইজেশনটা প্রপার হবে। সেই কারণে আমায় সেই সময় এই সাপোর্টটাই আমি দিতাম এবং ওদের খুব হেল্পও হতো। আমারও ভালো লাগতো। আমি খুব এনজয় করতাম। শিখতেও পারতাম। আস্তে, আস্তে অনেকের সাথে ভালো সম্পর্ক তৈরি হলো। সেই সময় ভেঙ্কাটেশ ফিল্মসের সাথে আ এই সাপোর্টটা দিতে, দিতে আ মিস্টার অর্ঘ্য কমল মিত্র সেই সময় চোখের বালি, আ সেই তার কিছুদিন পর 'রেইনকোট' এই দুটো ছবির এডিট করছিলেন রেজো আ আমাদের ভেঙ্কাটেশ ফিল্মসে। ওই আ ফিল্মের সময় আমি খুব যাতায়াত ছিল কারণ সাপোর্টটা আমার দেখতে হতো। তো কৃষ্ণেন্দু নামে কৃষেন্দু দা নামে আর দেবজিৎ দা নামে ২ জন ছিলেন সেই সময়। তারা আমায় বললেন যে, "মৃণাল তুমি জয়েন করে যাও এখানে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে। তোমার তো স্কিল আছেই। তুমি একবার একটু ওনার সাথে থাকতে একটু এক্সপেরিয়েন্স করে নাও। তারপর তুমি দেখো আরো কতদূর এগোনো যায়।" তো যেহেতু বেঞ্চমার্কের প্রোফাইল ওয়ার্ক প্রোফাইলটা আমার কাছে অনেক বেশি স্ট্রং ছিল। সেই কারণে আমি তখন রিস্ক নিলাম না। আর সবথেকে বড় কথা হচ্ছে সেই সময় ভাবতাম যে কোনো হাউসে যদি আমি একটা মানে পার্মানেন্ট এডিটর হিসেবে জয়েন করে যাই, তাহলে যেটা সমস্যা হবে যে আমি আর বাইরের ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে পারব না। অল্প বয়স ছিল অত মানে বুদ্ধিও সেরকম আ হয়তো ম্যাচিউর হয়তো সেরকম ছিল না বা যাই হোক সেই সময়কার ডিসিশন ওটা ছিল। তো ভেঙ্কাটেশ ফিল্মসে আমি ঢুকলাম না। এরপর এসকে মুভিজ ছিল, ইনকোরা টিভি ছিল। আরো অনেক হাউসের আমাদের কি বলে? আরো অনেক প্রোডাকশন হাউস ছিল, যাদের সাথে সুযোগ ছিল। তখন তো টার্গেট ছিল যে ইয়েই করব, মানে নিজের প্রোডাকশন করব। নিজের তখন স্টুডিও স্টার্ট করেছি। সাথে, সাথে ওই জবটাও করে যাবো যাতে আরো প্রোডাকশন হাউসের সাথে আমি যোগাযোগ করতে পারি। আরো প্রোডাকশন হাউসগুলোর সাথে চেনা পরিচিতি হয় যাতে আমি আমার মেইন যেটা টার্গেটেড আ জব মানে এডিট আরো ভালো জায়গায় আমি পৌঁছাতে পারি। সেই সময় ন্যা এইভাবে ওই ন্যাশনাল জিওগ্রাফির সাথেও আ ন্যাশনাল জিওগ্রাফিরই একটা প্রজেক্টে আমি কাজ করলাম ওয়াঙ্গালা। সেখান থেকে সুনীল লুকাসের সাথে আ আ পরিচয় হলো। সুনীল লুকাস সেই সময় ২ বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। আ তো উনার সাথে পরিচয় হলো। উনার সাথেও একটা কাজের সুযোগ পেলাম। তারপর একটা ফিল্মের আ এডিট করলাম। ফিল্মটা আনরিলিজডই আছে। রাহুল বোসের সিনেমা। দুর্ভাগ্য যে আমার ক্যারিয়ারের ১ম সিনেমা যেটা প্রাইম ফোকাসের ছিল। আ তার মেইন এডিটর অবশ্য অন্য ছিলেন। কিন্তু এডিটটা আমি কলকাতায় বসেই করেছিলাম। হয়তো আমার নামটা যেতও না বা অ্যাসিস্ট্যান্ট হিসাবে যেত। কিন্তু আমি এডিটটা কলকাতা বসেই করেছিলাম। কিন্তু ছবিটা রিলিজও হয়নি। হুম, তারপর থেকে মনে হলো যে না নিজের প্রোডাকশনটার দিকেই ভাবা দরকার। তাই নিজের প্রোডাকশনটা স্টার্ট করলাম। আস্তে, আস্তে বেশ কিছু ছোট, ছোট কাজ করা শুরু করতে, করতে আ আ যেহেতু বেঞ্চমার্কে আমি টেকনিক্যাল সাপোর্টটাও দেখতাম, হার্ডওয়্যার সাপোর্টটাও দেখতাম। ওই ফিল্ডেরও কিছু চেনা পরিচিতি হয়ে গেল। তো Apple কম্পিউটারের আ এক ডিলার, তার সাথে কথাবার্তা হতে, হতে আ মনে হলো যে Apple এর ডিলারশিপটাও আমি যদি স্টার্ট করতে পারি। প্রচুর টাকার ব্যাপার ছিল সে সময়। আ কিন্তু সেই দাদা আমায় অনেকটা সাপোর্ট দিলেন। Apple এর ডিলারশিপটা আ স্টার্ট করলাম। তখনও অফিসিয়ালি Apple ডিলার ছিলাম না। কিন্তু Apple এর ওখানে আমার ইয়ে গেল। আ আস্তে, 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 আস্তে Apple এর ডিরেক্ট আ তুল আ মানে স্টক করতে শুরু করলাম। ২০০৭ থেকে ২০১০ অব্দি মানে Apple এর স্টকটা Apple আ ডিল করতাম Apple কম্পিউটারে। তারপর একটা বড় লস হলো। যেহেতু মানে খুব একটা বেশি ওই বিজনেস মাইন্ডেড নই, একটু আবেগ দিয়ে ভেবে ফেলতাম। তো তার জন্য লসটাও হলো এবং লসটা সামলাতে গিয়ে আবার নতুন করে চিন্তাভাবনা করতে হলো। করে আস্তে, আস্তে নিজের একটা ফিল্ম একাডেমি স্টার্ট করলাম। কম্বাইন একাডেমি। মানে একটাই কন্ডিশন মানে একটাই আ টার্গেট হচ্ছে যে একাডেমি করো যাতে ফিল্মের প্র্যাকটিসের মধ্যে থাকতে পারি। কারণ আ পেছন থেকে মানে সাপোর্ট করার মতন কেউ নেই এই ফিল্ম ইন্ডাস্ট্রির যে
আমি ওখানে পৌঁছাতে পারবো। আর তো ওই ফিল্ম একাডেমি স্টার্ট করলাম। আর ফিল্ম একাডেমির মেইন যেটা আমার টার্গেট ছিল যে আ ওই ক্লাসরুম স্টাডি না করিয়ে আমরা প্র্যাকটিক্যাল বেসড স্টাডি করি। যাতে স্টুডেন্টরা এখানে শেখার থেকেও বেশি এক্সপেরিয়েন্স করে। মানে ওদের রিফ্লেক্সটাই কাজ করে ফিল্ম মেকিং এর জন্য। মানে শিখলাম, থিওরি মনে করলাম, এক্সাম দিলাম, ওটা এক ধরনের শেখা। আরেকটা হচ্ছে এই, এই টাইপের একটা ডায়ালগ মানে কনভারসেশন আছে, সেটাকে কিভাবে আমি শুট করব, সেটা যাতে সাথে, সাথে ওদের মাথায় ওদের রিফ্লেক্সটাই কাজ করে ওইভাবে মাথায় চলে আসে যে আমি এইভাবে, এইভাবে এটাকে শুট করব। এইভাবে স্ক্রিন প্লেটা রেডি হবে। যে এডিটিং এর স্টুডেন্ট সে এডিটটা চিন্তা করে শর্ট ডিওপির সাথে শর্ট প্ল্যান করতে পারে। ডিওপির মধ্যেও আ ওটা থাকবে যে কিছুটা এডিট কনসেপ্ট থাকবে যাতে সে আ শ শর্ট সিলেকশন, শর্ট ডিভিশনটা প্রপার করতে পারে, আরো ভালো করতে পারে। কোথা থেকে কোথায় গেলে ওই এক্সপ্রেশনটা ভালো নেওয়া যেতে পারে। ডিরেক্টরেরও এডিটটা শেখা দরকার। কারণ ফিল্ম মেকিং এ এডিটটা খুব বড় একটা ইম্পোর্টেন্ট পার্ট। তো ফিল্ম এডিটিংটা আমার যেহেতু ফেভারিট ছিল, তো আমি ওই সবকিছুর মধ্যে ওই এডিটিংটাকে খুব স্ট্রংলি মানে এক্সপেরিয়েন্স করানোর জন্য বিভিন্ন প্রসেসগুলো স্টার্ট করলাম। আমরা বাইরে, বাইরে বেশ কিছু শ্যুটও করেছি। তার কাজও মানে প্র্যাকটিক্যাল বেসড। আমাদের আ আ আ মানে ক্লোজ রুম সেশন হতো। সেখানে অনেক বেশি ফিল্ম দেখা হতো, ফিল্ম নিয়ে ডিসকাস হতো, শট নিয়ে ডিসকাস হতো। আ মিউ তার মিউজিক নিয়ে ডিসকাস হতো, তার আ আ স্ক্রিন প্লে নিয়ে ডিসকাস হতো, এডিট নিয়ে ডিসকাস হতো, লাইটিং নিয়ে ডিসকাস হতো। কিন্তু মেইন যেটা ছিল সেটা হচ্ছে যে মানে স্টুডেন্টরা কতটা নিতে পারে। যে যত ভালো নিতে পারবে, সে তত ভালো এক্সিকিউট করতে পারবে। এখানে ওই মানে আ শেখো, এক্সাম দাও, সার্টিফিকেট নাও 80% 90% এটা ব্যাপার ছিল না। আর তারপরে কথা হচ্ছে যে আমরা কাউকে জব অফার করতাম না যে এখানে ভর্তি হলে আমরা জব দেব। এটা কোনোদিন অফার করতাম না। আমরা বলে দিতাম এখানে জব দেওয়ার জায়গা নেই। এই ইন্ডাস্ট্রিতে যার বাবা খুব ওয়েল এস্টাবলিশড সেও তার ছেলেকে জব দিতে পারে না। মানে স্টেবল জব দিতে পারে না। যোগাযোগটা এট লিস্ট করাতে পারে। কিন্তু যোগাযোগ হতে পারে কিন্তু জব আমরা প্রোভাইড করতে পারি না। তো সেই জায়গাটা শুরুর থেকেই আমরা সবার জন্য ক্লিয়ার করে দিতাম। এরপর 2015 এ আ একটা ফিল্মের কাজ করতে, করতে একটা গানের শুট করতে, করতে আ ওই গানটার ডিরেক্টর আমিই ছিলাম। গোটা ফিল্মটা ডিরেক্টর আলাদা ছিল। গানটার ডিরেক্টর আমি ছিলাম। আর গানটার পুরো পোস্ট প্রোডাকশন সুপারভাইজার আমি ছিলাম, এডিটর আমি ছিলাম। তো শুট করতে, করতে তখন একজন আ যে একজনের সাথে কথা হলো। আ সে অ্যাক্টিং করে। তো তার সেই একজনকে আরেকজনের সাথে ইন্ট্রোডিউস করালেন যে উনি প্রোডিউস করবে, একটা ফিল্ম বানাই চলো। তো খুব কম বাজেটে আমি ফিল্মটা স্টার্ট করি। কিন্তু প্রোডিউসারের কিছু প্রবলেমের জন্য টাকা-পয়সা জোগাড় করতে, করতে একটু সময় লাগে, আটকে যায়। অনেক টাকার ব্যাপার তো। আটকে যায়, ছবি পড়ে থাকে এবং এর মধ্যে এই প্রসেসটা করতে, করতে আমার অ্যাকচুয়ালি ওই আ একাডেমির পার্টটাও আমি আস্তে, আস্তে কমিয়ে আনছিলাম। কারণ কোনো স্টুডেন্ট এখানে আসবে কিন্তু তাকে সময় দিতে পারবো না আমরা, সেটা যাতে না হয়। কারণ এখন আমি পুরোপুরি একটা ফিল্ম মেকিং এর দিকে চলে এসেছি। তো একাডেমির এনরোলমেন্টটাও কমিয়ে দিলাম। তো 2016 এ এসে ডিসাইড করলাম যে একাডেমিটা ওখান থেকে আমরা শিফট করব অন্য লোকেশনে। কারণ ওখানে ভাড়া, তার সমস্ত কিছু মানে আ অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিসিটি আরকি। আ সবকিছু মিলে একটা হিউজ এক্সপেন্স। তো ওটা সামলানো খুব মুশকিল ছিল। তো আ তখন শিফট করা শুরু করলাম। এইভাবে আরকি আ জার্নিটা রাখলাম যাতে ফিল্ম মেকিং এর সাথে থাকতে পারি। কিন্তু ফিল্ম মেকিং করতে গেলে অনেক আরো দরকার হচ্ছে যে নিজের মনে হয় আমার মনে হয় পার্সোনালি, যেহেতু আজকের ছবিটা দেখলাম, এরকম বেশ কিছু ছবি আছে যেগুলো দেখলে নিজের থেকে খুব ভালো লাগে। আ দেখে মনে হলো যে একটা ছবি, একটা সিনেমা কানেক্ট করাটা খুব দরকার। আমরা অনেক ছবিকে বলি এটার মধ্যে আ প্র্যাকটিক্যাল আ প্রচন্ডভাবে ইমপ্র্যাকটিক্যাল, এগুলো রিয়াল লাইফ এ হয় না। রিয়াল লাইফ এর ছবিতে রিয়াল লাইফ এর মতনই হয়। যেগুলো আনরিয়াল সেগুলোকেও একটা
সেগুলোর মধ্যেও কিছু লজিক আছে যেগুলো রিয়েল লাইফের সাথেই কানেক্টেড। হয়তো আমরা দেখি পাই না বলে ওইটাকে ভাবি যে ওটা রিয়েল লাইফে হয় না। কিন্তু বেসিক্যালি যেমন 'পুষ্পা' দেখেছি, 'পুষ্পা 2' দেখেছি। মানে ওগুলো এক ধরনের ছবি যেখানে ছবিগুলো অনেক বাজেটেও তৈরি হয় এবং অনেক পয়সাও আর্ন করে। আমরা ভাবি যে বাজেট দিলেই বোধহয় ছবিটা ভালো হবে, তাই নয়। যে ছবিটা বানায়, যেই প্রোডাকশন হাউসটা আছে, যারা ওই পুরো টিমটার মধ্যে কাজ করছে, তারা খুব সাউন্ড টেকনিশিয়ান না হলে ওই ধরনের ছবি রিচ করা যায় না। তার কারণ হচ্ছে ওই ছবির সাউন্ড ডিজাইন হিউজ পার্ট, হিউজ। ওই সাউন্ড ডিজাইনটা না থাকলে ওই ছবিটা দাঁড়াবেই না। ওই অ্যাকশনটা না থাকলে ওই ছবিটাই দাঁড়াবে না। তো সবকিছুই সবের সাথে কানেক্টেড এবং ওই চিন্তাভাবনাটা ওই সবাই মিলে ডিসকাস করে সেই লেভেলের প্রডিউস না কর আ মানে সেই লেভেলের আ আ যদি চিন্তাভাবনা সেই লেভেলের যদি থট প্রসেসটা না হয়, তাহলে ওই ছবিটা দাঁড়াবেই না। এখানে আমাদের অবশ্য ওই ধরনের ছবি দেখা যায় না। কারণ ওই সবার মধ্যে ওই মানে ক্যাপাবিলিটিটাও নেই আর আ চেষ্টাটাও নেই, ওই এক্সপেরিমেন্টটাও নেই। সবাই ভাবি যে আমরা হয়তো সিনেমা পয়সা অনেক দিলে, অনেক বাজেট দিলে অনেক ভালো সিনেমা 'পুষ্পা' বানিয়ে ফেলা যাবে বা অন্যান্য ছবি যেরকম আছে ভালো বানানো যাবে। অত সোজা নয়। কিন্তু এই 'লুকাস ওয়ার্ল্ড' দেখতে, দেখতে যেটা লাগলো, এটা অনেক কম বাজেটের সিনেমা। আমাদের বাংলা ছবি যেরকম অনেক কম বাজেটে ভালো, ভালো ছবি তৈরি হয়েছে, সেরকম কম বাজেটেরই সিনেমা। ওদের বাজেট যেটা দেয় তার তুলনায়। কিন্তু স্টোরি টেলিংটা এত সিম্পল, এত ভালো যে আ মানে এই ধরনের ছবি করাটা যায়। কিন্তু হ্যাঁ, অডিয়েন্সকে কিভাবে কানেক্ট করা যাবে, অডিয়েন্সকে কিভাবে আ ইমোশনালি কানেক্ট করা যাবে। মেইন হচ্ছে ছবিটা বলা, ছবিটাকে দেখানো। ছবিটা অডিয়েন্স দেখে কম, শোনে বেশি, ফিল করে বেশি। তো ফিল করানো কিভাবে যাবে তার যে প্রসেস মানে আ মানে তার জন্য যে পেছনের যে প্র্যাকটিসটা হয় সেটাই আসল। তো এর জন্য যারা বানিয়ে ছবিটা তাদেরকে মানে ভীষণভাবে আ ধন্যবাদ যে এরকম ধরনের একটা ছবি এত সিম্পল ওয়েতে তারা বানিয়েছে। আর ছবিটা দেখতে, দেখতে আমারও মনে হলো যে বেশ কিছু গল্প এখনো রয়ে গেছে যেগুলো নিয়ে কাজ করা দরকার এবং আরো ভালো এক্সারসাইজ করা দরকার ওই গল্পগুলোর উপর, স্ক্রিন প্লে গুলোর উপর। আর আমার এই নতুন যে ইন্টেরিয়র ডিজাইনিং কোম্পানিটা স্টার্ট হয়েছে, মেরু ডিজাইনার স্টুডিও। এইটা করারও পেছনে একটা লক্ষ্য আছে যে ক্রিয়েটিভ কাজের সাথে, সাথে বেশ কিছু যোগাযোগ আরো হতে থাক। কিছু ফান্ড আরো জমা হতে থাক যেখান দিয়ে আমি আরো ছবি বানাতে পারি। শর্ট ফিল্ম হোক, বড় ফিল্ম হোক সেগুলো বানাতে পারি। আরো ভালো, ভালো জায়গায় পৌঁছাতে পারি। আ সেইজন্য এই মেরু ডিজাইনার স্টুডিওটা তৈরি। ইন্টেরিয়র কোম্পানি। এখানে আমাদের অনেকজন লোক আছে যারা ২৫, ৩০, ৩৫ বছরের এক্সপেরিয়েন্সড। প্রায় আমার কাছে ৪০ জন ৫০ জন টেকনিশিয়ান আছে যারা নাকি ওই ইন্টেরিয়র ডিজাইনিং রিলেটেড তারা এক্সপেরিয়েন্সড। তারা কেউ কার্পেন্ট্রিতে আছে, তারা কেউ ইলেকট্রিক্যালস এ আছে, তারা কেউ আ প্লাম্বিং এ আছে, তারা কেউ আ ফ্লোরিং, মার্বেলস এসবে আছে। তো ওগুলোর সাথে তারা আ এত বছরের এক্সপেরিয়েন্স তাদের সাথে আমি কাজ করছি। বেশ কিছু প্রজেক্ট করছি, আরো কিছু প্রজেক্ট আছে। কিন্তু মেইন উদ্দেশ্যই হচ্ছে যে ছবির আমি যেন সিনেমাটাও সাথে বানাতে পারি। তার কিছু ফান্ড ওখানেও আসতে পারি, লাগাতে পারি। কারণ ওটাই মেইন। ডিরেক্টর হওয়ার খুব একটা ইচ্ছা নেই। হ্যাঁ, ভালো এডিট করার খুব আ মানে তৃষ্ণা আছে। ভালো এডিট যদি আপনাদের এখানে প্রজেক্ট থাকে, আ যেটা কমার্শিয়ালি আপনি একজন ভালো কমার্শিয়ালি একজন এডিটরকে দিয়ে এডিট করাতে চান, তাহলে যোগাযোগ করবেন। আর বাকি আ যাদের মধ্যে এগুলো শেখার ইচ্ছা আছে, এই প্র্যাকটিস গুলো করার ইচ্ছা আছে, তারা আমার স্টুডিওতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আ প্র্যাকটিক্যাল বেসড মানে ট্রেনিং হতে পারে এবং সেখান থেকে আপনি কিছু এক্সপেরিয়েন্স করতে পারেন। আ আগের দিনে আরো কিছু কথা হবে। একটা বেসিক আ নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। আ খুব বেশি ফরমাল নয়, একদম ইনফরমাল কোনো স্ক্রিপ্টেড নয়। যেটা মনে এলো ওটাই করলাম। এর উদ্দেশ্যটাই একটা যে এই ফিল্ম মেকিংটা যাতে আরো স্ট্রং হতে পারে। আরো ভালো, ভালো লোক আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ভালো প্রোডাকশন আমরা আরো করতে পারি সেটার জন্য। তো যারা শিখতে চায় তারাও আসতে পারে, যারা সিনেমা বানাতে চায় তারাও আসতে পারে।
অবশ্যই আবার যারা ইন্টেরিয়র ডিজাইনিং এর জন্য যোগাযোগ করতে চায় তারাও যোগাযোগ করতে পারে। ধন্যবাদ।